নমস্কার, আমি সুদীপা চ্যাটার্জি। প্রত্যেকবারের মতো এবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সুদীপার সংসার। 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। আমরা বাঙালিরা যখনই বাড়িতে অন্য স্টেট থেকে অতিথি আসে, আমরা ভীষণ ভাবি এইটা খাওয়াবো, ওইটা খাওয়াবো, কষা মাংস, গলদা চিংড়ির মালাইকারি, কি রান্না করব সত্যি মাথায় আসে না। যেরকমটা হয়েছিল সৌরভ গাঙ্গুলির মায়ের অবস্থা। তিনি আমাকে বলেছিলেন একটা ছোট্ট গল্প যে সৌরভ নাকি, মানে আমাদের বাংলার মহারাজ, তিনি ভীষণ ভুলে যেতেন, মানে কাউকে নেমন্তন্ন করে বাড়িতে বলতে ভুলে যেতেন, এত ব্যস্ত ছিলেন তখন, প্র্যাকটিস, ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন। তো এরকমই হয়েছিল, সচিন টেন্ডুলকারকে নেমন্তন্ন করে বাড়িতে বলতে ভুলে গেছেন। আমির খান বাড়িতে এসছেন, কিন্তু আমাকে মাসিমা বলেছিলেন যে আমি বারান্দায় দাঁড়িয়ে এমনি দেখছিলাম, গাছগুলো দেখছিলাম ঠিকঠাক আছে কি না। দেখছি আমাদের বাড়ির বাইরে প্রচুর মিডিয়ার ভিড়, প্রচুর আলো, প্রচুর ক্যামেরা, প্রচুর সাংবাদিকরা, কি যেন একটা হচ্ছে। তো আমি যিনি দরওয়ান তাকে ডেকে বললাম, হ্যাঁ কি হচ্ছে বলো তো, ওখানে অত লোক কেন? তাতে সে বলে কি জানি না, দাদা বোধহয় কিছু একটা করেছে। তো তখনকার দিনে, আর মাসিমা তখন অতটা মোবাইলের সরগর ছিলেন না, সেই জন্য তিনি দেখছেন একটু পরে তা মহারাজের গাড়িটা আসছে, আর তার পেছনে আরেকটা গাড়ি, আর ভীষণ আলোর ঝলমলি, মানে সবাই হুড়মুড় করে দৌড়তে শুরু করেছে। তারপর দেখেন চুলা টলো পড়া একজন ভদ্রলোক তার সঙ্গে ঢুকছেন, এবং বাড়িতে ঢুকে বারান্দার দিকে তাকিয়ে সৌরভ গাঙ্গুলি হাত নাড়িয়ে নিজের মাকে বলেন, মা দেখো কে এসছে। তিনি নেমন্তন্ন করে এসছেন কিরণ এবং আমির খানকে, এবং বিমানেও সেটা বলতে বাড়িতে ভুলে গেছেন, কেননা ডোনাও বাড়িতে নেই, সে নাচের অনুষ্ঠানে গেছে, একটা বড় ফাংশন ছিল ডোনার। মাসিমার তো মাথায় হাত, কি করি। তো তিনি আমায় তখন বলেছিলেন যে দেখো সুদীপা, আমরা কখনো এই গল্পটা হচ্ছে যখন, তখন আমি একটা ঝিঙের ঝাল খাচ্ছিলাম, অপূর্ব ঝিঙে দিয়ে একটা ঝোল, অ্যাকচুয়ালি ঝাল, সেটা মাসিমা বানান, অপূর্ব বানান। এই সমস্ত কথাবার্তা হচ্ছে একটা ঝিঙের ঝোল খেতে খেতে, এক বাটি ঝিঙে তার মধ্যে ঝোল, মানে অপূর্ব খেতে মাসিমা বানান। এটা ঝোল বলছি কিন্তু নামেই ঝোল, আসলে অপূর্ব স্বাদের একটা ডিশ। তো ওটা খেতে খেতেই আলোচনা হচ্ছিল আর কি। তখন আমরা বলি করছিলাম দুজনে, আচ্ছা বাড়িতে কেউ এলে আমরা খালি মাছ মাংসের দিকে ভাবি কেন? বাঙালি মানেই কি মাছ মাংস? দিস ইজ সো নট ট্রু। আমি যখনই বাংলার বাইরে যাই, সবাই বলে क्या मच्छी खाना है आपको? नहीं, हम लोग वेजिटेरियन खाना भी बहुत अच्छा बनाते हैं। হ্যাঁ সত্যি, আমাদের বাঙালিদের ভেজ খাবারের যা বৈচিত্র্য আছে ভারতবর্ষে খুব কম প্রজাতির রয়েছে, সিরিয়াসলি। সেরকমই একটা ভেজিটেরিয়ান রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি, চাল পটল এমন একটা রান্না যেটা সত্যি বিরিয়ানিকে হার মানায়, এবং নিরামিষ রান্না। চলুন শুরু করি। চাল পটল বানানোর জন্য প্রথমে কড়াইয়ে একটু সাদা তেল দেব। পটলটাকে আপনার পছন্দ মতো কেটে নিন। আমি যেরকম একটু ফুলের মতো করে কেটেছি, মানে ভাজলে একটু পাপড়ি বেরিয়ে আসবে এরকম। জল গরম বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। এই যে পটলটাকে আমি কেটেছি, দেখুন এই যে গা চিড়ে এইখানটা দিয়ে ছুরি দেখাচ্ছি, এই দেখুন, এই যে এইভাবে চিড়েছি, এই দিকটাও আবার এই দিকটাও এইভাবে কেটে চিড়েছি, যাতে ভাজলে একটু ফুলের মতো দেখতে হয়। ওকে, জল গরম হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, আমার একটু ঈষদুষ্ট গরম জল দরকার ছিল। ওকে, পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিই। আমি যতটা চাল নিয়েছি সেই আন্দাজে পটলটা দিচ্ছি। এই রান্নাটা মূলত বৈষ্ণব ঘরানার রান্না। শ্রী চৈতন্যদেব মহাপ্রভু যখন সন্ন্যাস নেওয়ার পরে আর কি, মায়ের কাছে একবার ফিরে এসে তার হাতের রান্না খেয়ে দেখেন, তখন তার জন্য যে পদগুলো তৈরি হয়েছিল প্রায় বলা হয় নিরামিষ পদই 65 রকম ছিল। একটু নুন দিলাম। ভাজবেন যখন, এটা ফাটে তো একটু ঢাকা দিয়ে, আমি এটাকে ঢালের মতো ব্যবহার করি। তো সেই বলছি যে বৈষ্ণব ঘরানার রান্নায় সব তো নিরামিষ। আপনারা যদি কোনো বই পান বৈষ্ণব ঘরানার রান্নার ওপর, প্লিজ কিনে রাখবেন, কেননা অত রকমের, ভাবতে পারেন অত রকমের নিরামিষ পদ তখন ছিল।
এবং তার মধ্যে কিছু কিছু এখনো রয়ে গেছে, যেমন চাল পটল তার মধ্যে অন্যতম। তবে চৈতন্যদেব মহাপ্রভু খেতে ভালোবাসতেন নারকোল কোড়া দিয়ে কচুর শাক বা কচুর লতি, এইগুলো খেতে খুব ভালোবাসতেন। আমাদের বাঙালিরা মূলত 3টে সম্প্রদায় বিভক্ত, যেটা আমরা বুঝতে পারি না, খুব একটা টের পাই না, হুইচ ইজ শাক্ত, শৈব এবং বৈষ্ণব। আর 3 ধরনের কিন্তু আলাদা আলাদা খাবার আছে। শাক্তরা যেরকম একটু মা কালীকেও আমরা আমিষ নয় নিরামিষ মাংস ভোগে দিই, সেরকমই শিব ঠাকুরের পছন্দের ফলমূল আহার, নানান রকমের শরবত রয়েছে শৈবদের। এবং বৈষ্ণব ঘরানার রান্নাটা দেখবেন অনেকটাই ঠাকুর বাড়ির যে রান্না আমরা বলি না, তার মধ্যে অনেকটা বৈষ্ণব ঘরানার রান্নার প্রভাব রয়েছে। ওর মধ্যে অনেকগুলো রেসিপি আপনারা পেয়ে যাবেন। ব্যাস, পটলটা ভেজে তুলে নেব। পটলটা না একটু ভাপিয়েই নিই, খুন্তিটা এরম করে দেবেন যাতে পটলটা একদম গলে না যায়। আঁচটা কমিয়ে দিই, ততক্ষণ একটা মশলা প্রিপেয়ার করে নিই। আগেকার দিনের রান্না এত সুস্বাদু হতো কেন, মানে সেই স্বাদ আমাদের বাবারা, আমাদের কাকারা জ্যাঠারা বলেন, ও মায়ের হাতের রান্না, পিসিমার হাতের রান্না ভোলা যায় না। তার একটা বিশেষ কারণ হচ্ছে তারা মশলাটা বাড়িতে প্রিপেয়ার করতেন। আমরাও ছেলেবেলায় দেখেছি যে বাড়িতে মশলা তৈরি হওয়া, যেমন শুকনো লঙ্কা ছাতে সত্যি শুকিয়ে গুঁড়ো করা হতো, এবং হলুদ সেটাও তাই হতো। সেরকমই আজকে আমরা মশলাটা চাল পটলের জন্য এইটুকুই খাটনি যে মশলাটা আপনাকে রেডি করতে হবে। শুকনো লঙ্কা নিলাম, এই মশলাটা আমি পুরোটা ব্যবহার না করলেও রেখেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বাজার থেকে আপনি হলুদ পেয়ে যাবেন, কাঁচা হলুদ নয়, এটা শুকনো হলুদ, হলুদ শুকনো করা। দিয়ে দিলাম একটু জিরে, বেশ খানিকটা গোটা গরম মশলা। এই মশলার স্বাদ যেটা আসবে সেটা আর অন্য কিছুতে আসবে না। আমি দারচিনিটা একটু বেশি দিই, দারচিনি আর একটা তেজপাতা, তেজপাতা বাটা খুব ভালো লাগে কিন্তু। এইবার এটাকে গোলার জন্য আমরা দেবো এর মধ্যে একটু তেল, সাদা তেল, আর এই হাতা করে নিয়ে একটু গরম জল। এটাতে না স্বাদটা বেরিয়ে আসবে, কেন এগুলো সব শুকনো মশলা তো। গরম জলে মাদেরও দেখতাম ঈষদ উষ্ণ গরম জলে মশলা বাটতেন, তাতে কি হতো মশলার স্বাদটা, গন্ধটা, অ্যারোমাটা চট করে বেরিয়ে আসতো। টেস্ট করে নিই। আশা করি হয়ে গেছে। এই যে এরকম মিহি বাটতে হবে, এটা কিন্তু বেশ কয়েকবার মিক্সিটা চালিয়ে আপনাদের এরকম মিহি করে নিতে হবে, এরকম একদম মিহি। ওকে, এটা থাক। এবার পটলগুলো দেখি কি অবস্থা। পটল একদম ভাপানো হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু উলট পালট করে তুলে নেব। দেখুন পটলটা একদম তুলতুলে নরম হয়ে গেছে, কিন্তু পটলে কালচে রং ধরেনি। কেন? তার অন্যতম কারণ আমরা ঢাকা দিয়ে এটাকে ভাপিয়েছি আর হলুদ দিইনি। এইবার এগুলোকে তুলে নেব, ভাপানো পটলগুলোকে। ভাজাও হলো, ভাপানো হয়ে গেল একসাথে। এবার এই তেলেই রান্না করব। এই তেলে পটল থেকে খানিকটা জল বেরিয়ে এসছে, সেই জন্য আমরা এটাকে চেঞ্জ করব না। জেনারেলি পটল ভাজার তেলে কেউ রান্না করে না, কিন্তু এটাতে আমাদের পটলের গন্ধটাই খুব দরকার। গোবিন্দভোগ চাল আর পটলের গন্ধ, এই দুটো মিলে অপূর্ব হবে। এবার তেলের মধ্যে একটু নুন দিয়ে দিই, নইলে ওই জলটা ছিটে আসবে। এর মধ্যে ফোড়ন দেব আমরা একটা তেজপাতা, আরেকটা ছোট দিয়ে দিই, দুটো তেজপাতা, হিং বেশ খানিকটা, কাজু, কিশমিশ, ভালো গন্ধ বেরিয়েছে। কাজুটা একটুখানি ভাজা ভাজা হোক, ততক্ষণ বলে দিই
আমার এই সুন্দর যে জামদানি শাড়িটা দেখছেন সেটা আমার নিজেরই বাছাই করা। সেটা হলো আমার দোকানে 15 বন্ডেল রোড, সুদীপা চ্যাটার্জি স্টোর, বালিগঞ্জ প্লেসের কাছে, বালিগঞ্জ ফাঁড়িরও কাছে, পাঠভবন হাই স্কুলের ঠিক অপোজিটে। প্লিজ চলে আসুন। নানান রকমের নতুন নতুন নানান প্রদেশের শাড়ি রয়েছে। ভারতবর্ষের প্রত্যেকটি স্টেটের আমরা চেষ্টা করেছি হ্যান্ড পিক মানে হাতে গোনা শাড়ি নিয়ে আসতে। প্লিজ একদিন দেখে যান। দেখলে যে নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এলে আমাদের ভালো লাগবে। বালিগঞ্জ প্লেসে ঢোকার মুখেই 15 নম্বর বন্ডেল রোড মানেই কিন্তু সুদীপা চ্যাটার্জি স্টোর। ছোট্ট একফালি দোকানে আমরা সাজিয়ে রেখেছি ভারতবর্ষের নানান প্রদেশের শাড়ি। বাংলার জামদানি থেকে শুরু করে বেনারসের বেনারসি, দক্ষিণ ভারতের পচমপল্লী, গাদোয়াল, বাংলার নকশি কাঁথা, তাঁত ছাড়াও রয়েছে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় আর সবচেয়ে মূল্যবান আসামের মুগা সিল্ক। এছাড়া বাচ্চাদের শাড়ি, কুর্তা, ডিজাইনার ব্লাউজের সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি তেল, আচার আর ডোকরার মূর্তি। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন বালিগঞ্জ ফাঁড়ির কাছে সুদীপা চ্যাটার্জি স্টোরে। এই দেখুন, এর মধ্যে আমরা মাঝখানে একটু জায়গা করে দেব আদা বাটা। আদা বাটাটা বড্ড ছিটকোয়, তাই না? আদা বাটা দিয়ে আমি সরে যাই সেখান থেকে, আর হাতে একটা অন্য কিছু নিয়ে রেডি থাকি, যেমন চাল। আদা বাটাটা একটু তেলে নাড়াচাড়া করেই চালটা দিব, যাতে গায়ে ছিটকে না আসে। আর ছিটকবে না। চালটা দিয়ে দিয়েছেন নিশ্চিন্ত। এবার গোবিন্দভোগ চালটা যখন বাছবেন অবশ্যই না দামের কথা না ভেবে একটু ভালো কোম্পানির চাল কিনবেন। নানান রকম গোবিন্দভোগ চাল পাওয়া যায়, কিন্তু এই রান্নাটা মূলত গোবিন্দভোগ চালের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য বলি, আপনারা চিনি গুঁড়া বা কালিজিরা চালও ব্যবহার করতে পারেন যদি গোবিন্দভোগ না পান। কালিজিরা এটা খুব ভালো হয়, আমি বানিয়ে দেখেছি ওখানে গিয়ে, আমার বন্ধুদের বানিয়ে খাইয়েছিলাম একবার। এবার আমরা চালটা ভাজা ভাজা হওয়ার সাথে সাথে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, যেটা বানিয়ে রেখেছিলাম। কি কি ছিল মশলার মধ্যে মনে আছে তো? শুকনো হলুদ, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই মশলাটা দিয়ে দিল। এবার এর মধ্যে দেব, ওরা না কত পরীক্ষা নিরীক্ষা করতেন কি বলবো। অনেক একটি বাড়িতেই, আমাদের বাড়িতেই আমার পিসিমা ছিলেন, যিনি বড় পিসি বলতাম। বড় পিসির অনেক কম বয়সে স্বামীকে হারান, তার ফলে তিনি সপাক আহার গ্রহণ করতেন, নিজে রান্না করতেন। আর আমাদের যে কিলোভ ছিল, ওই রান্নাটার একটা অপূর্ব গন্ধ বেরোতো। আলাদা বাসন কোসন, আলাদা উনুন, সব আলাদা ছিল ওনার। বাসনগুলো দিয়ে না খাবারটা লুকিয়ে রাখতেন আমাদের বাবাদের জন্য, মানে ওনার ভাইদের জন্য, যে ওরা এসে খাবে। নিজে একটু খেতেন আর বাকিটা লুকিয়ে রাখতেন। আর সেই লুকিয়ে রাখলে কি থাকে সে জিনিস, আমাদের হাতে পড়তো আর টপাটপ। কি ভালোই যে রান্না করতে পিসিমা, মানে ভাবা যায় না। আমরা মায়ের কাছে এইসব পটল, লাউ ছোটবেলা আমরা খেতেই চাইতাম না, কিন্তু পিসি যখন রান্না করতো, ওই যে চুরি করে খাওয়ার আনন্দ, সে আর ওই স্বাদ জাস্ট ভাবা যায় না। আমার মনে আছে পিসিকে সারাক্ষণই দেখতাম কিছু না কিছু করছে, এবং হয় হামানদিস্তে দিয়ে মশলা গুঁড়োচ্ছেন, নয় সুপুরি কাটছেন, নয় কিছু না কিছু করছেন, অলওয়েজ ডুইং সামথিং অর দি আদার। আচ্ছা, এবার যেটা করব, ওহো একটা ট্রিক শিখিয়ে দিয়ে, এটা না তখনকার দিনে ছিল না, মূল রান্নাটাই ছিল না। আমাদের কি হয়, আমরা গোবিন্দভোগ চালের আন্দাজটা যারা নতুন নতুন রান্না করছে বুঝতে অসুবিধা হয়, তাই যাতে ঝরঝরে হয় একটু টক দই দিয়ে দেবো, যেটা কেটারাররা করে। এটা না একটা ট্রিক। কেটারাররা দই কেন দেয় জানেন? মাংসে, যাতে মাংস গলে না যায়, গলে পাক না হয়ে যায়। কিন্তু আমরা অনেকেই, আমি তো আগে ভাবতাম যে দই দেয় যাতে মাংসটা নরম হয়ে যায়, সুসিদ্ধ হয়। মোটেও না, যাতে গোটা গোটা থাকে। এটাকে মিক্স করে দেবো। আর চালটা না ভালো করে ভাজতে হবে, নইলে কিন্তু পোলাও ঝরঝরে হবে না।
এই হলো, আহা, আমাদের বাড়িতে যে কি ভালো গন্ধ বেরিয়েছে। আমার খালি মনে পড়ছে ওই ছেলে মেয়েগুলোর কথা যারা পাশের ঘরে লুকিয়ে বসে থাকতো পিসি কখন ঘুমোতে যাবে আর আমরা অ্যাটাক করব। এর মধ্যে দেব একটু চিনি। বৈষ্ণব ঘরানার রান্নায় বা এদেশি রান্নায় চিনির প্রভাব তো আছেই, কিন্তু ওরা না চিনি দিত না, ওরা বাতাসা ইউজ করতো সব রান্নাতেই। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। একটু ঘি দেব, এতক্ষণ কিন্তু আমরা ঘি দিইনি। এবার একটু ঘি, ওরা রান্নাটা পুরোটাই ঘিতে করতো, আমরা সাদা তেল একটু মিশিয়ে নিলাম। এবার নুন স্বাদ মতো, এটা আমি আন্দাজে দিচ্ছি, চোখের আন্দাজে। আপনারা 3 চামচ 2.5 চামচ মতো দেবেন। উইল গিভ ইট আ মিক্স। পটল তো অলরেডি রেডি। এইবার রান্না একদম শেষের পথে। গোটা গরম মশলাও বাটাতে ছিল, বাটা মশলায় গোটা গরম মশলাও ছিল, ছোট এলাচ আর দারচিনি, ফলে আলাদা করে গরম মশলা দেওয়ার দরকার নেই। আর এই রান্নায় না হিং, পটল, এটা তেজপাতা, এইসবের গন্ধটাই মূল। এইবার আমরা আন্দাজ মতো জল দিয়ে দেবো। অবশ্যই ঈষদুষ্ণ গরম জল। আপনারা না আগের দিন আমাকে বলেছিলেন, কিন্তু প্রোডাক্ট লিংক আমি দিতে ভুলে গেছি, এই কাঁচের বাসন রান্না করার কোথায় পাওয়া যায়। আপনারা অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গায় পেয়ে যাবেন। তাও আমি চেষ্টা করবো আজকে যদি মনে থাকে লিংকটা দিয়ে দেওয়ার। এইবার আমার তো মামার বাড়ি বাংলাদেশে, আমরা কোথাও একটা বাঙাল রক্ত রয়েছে, তো সেই জন্য কয়েকটা কাঁচা লঙ্কা একটু ওপরে ছড়িয়ে দিলাম। ওরাও দেয়, এই দেশিরাও দেয়, কিন্তু কাঁচা লঙ্কাটাকে আমরা ভাঙবো না, জাস্ট সুগন্ধটা থাকবে। কেমন? ব্যাস, ঢাকা দিয়ে প্রথমে একটু বেশি আঁচে মিনিট 3, তারপর কম আঁচে, ধরুন এটা বলক এসে যাবে, মানে টকবক করে ফুটবে, সেইটা হলে আমরা আঁচটা কমিয়ে দেবো, এবং আঁচ কমিয়ে মিনিট সাথে, মানে টোটাল 10 মিনিট। দ্যাটস অল। চলুন এটা সার্ভ করি। ব্যাস, খাবার রেডি। পারফেক্ট। আর শুধুই খাওয়া যায়। এটা আমি আমার শাশুড়ি মাকে পাঠাবো বাক্স করে, দেখি তিনি কিরম বলেন। আপনারা আপনাদের বাড়িতে সকলকে রান্না করে খাবান। আর আমাদের যদি এই এপিসোড আপনাদের যারা নতুন দেখছেন ভালো লাগে, তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা আরও বেশি অডিয়েন্স পাই, আরও বেশি উৎসাহ পাই। কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এবং অবশ্যই যদি ভালো লাগে, যারা আমাদের এক্সিস্টিং সাবস্ক্রাইবার্স, তাদের জন্য রিকোয়েস্ট যে প্লিজ আপনাদের ফ্যামিলি, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফ্রেন্ডস গ্রুপে আমাদের এই লিঙ্কটা শেয়ার করে দিন এই ভিডিওটা। ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে দেখা হবে নববর্ষের রান্না নিয়ে। নমস্কার।